বন্ধুরা, প্রাইমারি নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা, যে প্রাইমারি ভুয়ো কাগজপত্র, ভুয়ো নথিপত্র দেখিয়ে প্রাইমারি চাকরি করছেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যার সমস্ত কাগজপত্র এবার শিক্ষা পর্ষদে জমা হয়েছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষিকা ওনারা কি বেতন পাবেন, এই বিষয়ে রাজ্য কি জানালেন, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন, কোর্ট থেকে মারাত্মক কিছু বলা হয়েছে। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো এসএসসি, যেখানে এসএসসি 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, কিন্তু তারপরে পরে প্রাথমিক চাকরি বাতিল হওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে। কি এটা হবেই যে প্রাথমিক চাকরি এবার বাতিল হতে চলেছে, কারণ পুরো প্যানেলটাই এবার ভুয়োভাবে, যেভাবে এসএসসিটা ভুয়ো বলতে পারেন যে দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে, ঠিক সেইভাবে প্রাথমিক চাকরি কিন্তু দুর্নীতির মাধ্যমেই হয়েছে। বুঝতে পারছেন যে যারা যোগ্য তারা তো সঠিকভাবে পেয়েছে, কিন্তু যারা অযোগ্য তারা অন্যভাবে তাদেরকে বেকিং সাইড থেকে কিন্তু প্রাইমারি চাকরিটা দেওয়া হয়েছে। যার জন্য আজ বড় তথ্য সামনে এসেছে, যেখানে ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে প্রাথমিক শিক্ষকতা, বুঝতে পারছেন? তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে 26,000 চাকরি যারা যেসব শিক্ষক শিক্ষিকা আর চাকরি বাতিল হয়ে গেছে, তারা কি সত্যিকারই বেতন পাবেন? প্রথমত বলি যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার অভিযোগ সংক্রান্ত তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ফের তলব করা হচ্ছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিষয়টি নিয়ে গড়িমসি না করে বুধবারের মধ্যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছ থেকে ওই বিষয়টি সংক্রান্ত সমস্ত নথি পাঠাতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী দ্রুত সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার যাবতীয় নথি পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে। সম্ভব হলে বুধবারই ওই সব নথি রাজ্য পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে ঘটনা সূত্রে জানা যাচ্ছে। মালদহের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত মোট 22 জন শিক্ষকের জাতিগত শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ জমা পড়ে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মহলে। বিষয়টির তদন্তভার যায় ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের হাতে। ফেব্রুয়ারিতে ওই বিভাগের পক্ষ থেকে 2 জন আধিকারিক মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এসে প্রথমে 2 জন শিক্ষকের নথি দেখতে চান, পরে সিআইডির তরফে আরও 20 জন প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকার নথি চেয়ে পাঠানো হয় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে। সংশ্লিষ্ট সার্কেলগুলির সাব ইন্সপেক্টর অব স্কুল ওই নথি সংগ্রহের দায়িত্ব পান, কিন্তু বিষয়টি নিয়ে এখনও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে নথি পাঠানো হয়নি বলে জানা গিয়েছে, বুঝতে পারছেন? তাই রাজ্য পর্ষদ বুধবারের মধ্যে ওই সব নথি তলব করেছে বলে প্রাথমিক শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর সূত্র অনুযায়ী জানা গিয়েছে। মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন বাসন্তী বর্মন বলেন, নথি সংগ্রহের দায়িত্ব এসআই এর দেওয়া হয়েছে, হয়তো তারা তারা কাজ সেরেও ফেলেছেন। গত কয়েকদিন আমার অফিসে যাওয়া হয়নি, বুধবার অফিসে গিয়েই বিষয়টির খোঁজ নেব। উনি বলছেন যে বুধবার আমি অফিসে গিয়েই সমস্তটা খোঁজ নেব। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল বলেন, আমি যতদূর জানি বিষয়টির সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যে আমাদের অফিসে চলে এসেছে। মালদহ ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার অভিযোগ সংক্রান্ত তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ফের তলব করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিষয়টি নিয়ে গড়িমসি না করে বুধবারের মধ্যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছ থেকে ওই বিষয়টি সংক্রান্ত সমস্ত নথি পাঠাতে বলা হয়েছে জানা গিয়েছে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী দ্রুত সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার যাবতীয় নথি পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে। সম্ভব হলে বুধবার ওই সব নথি রাজ্য পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। বুঝতে পারলেন যে কিভাবে প্রাথমিকেও দুর্নীতি ভুয়ো সমস্ত জাতিগত শংসাপত্র সেখানে প্রমাণ পাওয়া গেছে, আর সেই সমস্ত শিক্ষককে
টোটাল 22 জন শিক্ষকের জাতিগত শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ করা হয়েছে, যাদের সমস্তটা এবার শিক্ষা পর্ষদে জমা পড়তে চলেছে। আর আপনাদেরকে আরেকটি কথা বলি যে প্রাইমারি নিয়েও বড় সড়ো খবর আসতে চলেছে, কারণ প্রাইমারিও কিন্তু প্যানেল বাতিল হতে চলেছে, যেটা আপনাদেরকে সমস্ত তথ্য তুলে দেবো, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছে, তাই তো? সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা ওনারা কি বেতন পাবেন? না, ওনাদেরকে বেতন দেওয়া হবে না। কোনটা? তো এই বিষয়ে রাজ্য কি জানালো সেটা এবার আপনাদেরকে বলি। আর অবশ্যই সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় চাকরি হারিয়েছে প্রায় 26,000 শিক্ষক। ও যোগ্য ও অযোগ্য নির্ধারণ না করেই গোটা প্যানেলটাকে বাতিল করে দিয়েছে কোর্ট থেকে, তাই তো? এই ব্যবস্থা দেখা গিয়েছে চরম অনিশ্চয়তা দেখা গেছে। রাজ্য প্রশাসন উদ্বিগ্ন, আন্দোলনের সরব চাকরিহারা শিক্ষকরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে দায়ের করেছেন ক্লারিফিকেশন পিটিশন। সেই আবেদনে রাজ্যের দাবি, নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে 3 মাসের মধ্যে শেষ করা হবে। মানে পুনরায় যে নিয়োগ প্রক্রিয়া করা হবে সেটা সুপ্রিম নির্দেশ অনুযায়ী 3 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করা হবে, এটা কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু আদালত যদি যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা না দেয় তাহলে প্রক্রিয়া বাস্তবায়নে বাধা তৈরি হবে। রাজ্যের অনুরোধ, যতদিন নতুন নিয়োগ না হয় ততদিন যেন চাকরি হারানো শিক্ষকরা বেতন পান। রাজ্য এটা অনুরোধ করেছেন কোর্টের কাছে যে যতদিন এই নিয়োগ প্রক্রিয়া চালু না হয় ততদিন কিন্তু সমস্ত শিক্ষকরা বা 26,000 শিক্ষক শিক্ষিকারা তারা যেন বেতন পান। কারণ বহু মানুষ ইতিমধ্যে জীবিকা হারিয়ে দিশেহারা হয়েছে। এমনও আমরা দেখেছি নিউজ যেখানে দেখা গেছে যে চাকরি হারিয়ে সেই সমস্ত শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকে নিজেদেরকে শেষ করে দিয়েছেন, আত্মহত্যা করেছেন। এক ঝুলন্ত দেহ পাওয়া গেছে, যেটা দেখে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যে ওই শিক্ষকের চাকরি চলে যাওয়াতে সে বাড়িতে তার বাবা মাকে, তার বৃদ্ধ বাবা মাকে, তার সংসার কিভাবে চালাবে, যার জন্য সে দিশেহারা হয়ে নিজেকে শেষ করে দেয়। এমন একটি দুঃখজনক ঘটনা আমাদের সামনে এসেছে। তো বুঝতে পারছেন যে চাকরি চলে যাওয়াতে কত মানুষের কতটা জীবনে প্রভাব ফেলেছে। অনেকে হয়তো নিজেকে নতুন করে তৈরি করছেন, অনেকে লড়াই করছেন, অনেকে এ নিয়ে আন্দোলন করছেন, কিন্তু অনেকে আছেন যে ভেঙে পড়েছেন, যারা এই চাকরিটার উপর নির্ভরশীল। আর এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে। তো প্রসঙ্গত মার্চ মাসের বেতন তারা পেয়ে গিয়েছেন অলরেডি, কিন্তু তারা কিন্তু মার্চ মাসের বেতন কিন্তু পেয়ে গেছেন। যেহেতু এটা এপ্রিল, তো ওনারা কিন্তু এপ্রিলের 1 তারিখে মনে হয় মার্চ মাসের বেতনটা পেয়ে গিয়েছেন। কিন্তু এপ্রিলের বেতন রিকুইজিশন জমা দেওয়ার শেষ তারিখ 17ই এপ্রিল। বুঝতে পারছেন যে এপ্রিলের বেতনের যে রিকুইজিশন জমা দেওয়ার শেষ তারিখ সেটা কিন্তু 17ই এপ্রিল, যেই দিনেই এই মামলার শুনানি নির্ধারিত। আদালত যদি সরকারের পক্ষেই অবস্থান না নেয় তাহলে শুধু নিয়োগই নয়, বুঝতে পারছেন যে আদালত যদি সরকারের পক্ষ থেকে নিয়োগ অবস্থান না নেয় তাহলে নিয়োগ নয়, বেতন নিয়েও কিন্তু তৈরি হবে বড় সংকট। সাধারণত 1-2 দিন সময় বাড়ানোর সুযোগ থাকলেও পরিস্থিতি জটিল হলে প্রশাসনের জন্য তা যথেষ্ট নাও হতে পারে। রাজ্য সরকারের এক শীর্ষকতা জানিয়েছেন তারা আশাবাদী আদালত বিষয়টিকে মানবিকভাবে দেখবে। তারা আশা করছেন যে বিষয়টিকে আদালত হয়তো মানবিকভাবে দেখবে। এতগুলি শিক্ষকের ভবিষ্যৎ এবং তাদের পরিবার নির্ভর জীবনের দিকে যেই দিকটা নির্ভর করছে সেই দিকটা অবশ্যই বিবেচনা করে আদালত সহানুভূতির চোখে দেখবেন বলেই তাদের বিশ্বাস। সব মিলিয়ে 17ই এপ্রিল হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ হলো গিয়ে 16 তারিখ, আগামীকাল মারাত্মক কিছু হতে চলেছে, যেটার সমস্তটা খবর আপনাদের সামনে তুলে দেব বন্ধুরা। যে 17ই এপ্রিল মারাত্মক কিছু হতে চলেছে, সেই দিনই নির্ধারিত হবে চাকরি হারানো শিক্ষকরা বেতন পাবেন কি পাবেন না, এবং রাজ্য সরকার আদৌ কোন পথে হাঁটবে।
বুঝতে পারছেন যে নতুন করে নিয়োগ হবে কি হবে না, বা সেই সমস্ত শিক্ষকরা চাকরি পাবেন কি পাবেন না, সেটা কিন্তু আগামীকালই সবটা নির্ধারিত হবে। তবে দেখা যাক আগামীতে কি হচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে দিব। আর আরেকটি কথা আপনাদেরকে বলি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সৌরভের বাড়িতে মানে এই যে যেই সব শিক্ষকরা চাকরি হারিয়েছেন, ওনারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, যেখানে ওনারা কিন্তু দাদা সৌরভ গাঙ্গুলিকেও কিন্তু আমন্ত্রিত করেছেন, যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির খুব ভালো একটা সম্পর্ক, খুব ভালো একটা তাদের মধ্যে রিলেশন রয়েছে, মানে তাদের মধ্যে একটা বুঝতেই পারছেন দিদির সাথে সৌরভ গাঙ্গুলির ভালো সম্পর্ক, যার জন্য সেই সমস্ত শিক্ষকরা চান যে আমাদের এই অভিযানে যাতে সৌরভ গাঙ্গুলি মানে দাদা আমাদের সাথে থাকুক আর আমাদেরকে সহযোগিতা করুক। আর সৌরভের বাড়িতে নবান্ন অভিযানের আমন্ত্রণ জানাতে গিয়ে 3 জন আটক। এখানে বলা হচ্ছে তাদের নিয়ে যাওয়া হয় কর্মসূচিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণ জানাতে যান সেই সব টিচাররা। তো খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ সৌরভের বাড়ির সামনে থেকে 3 জনকে পুলিশ আটক করেছে। তাদের নিয়ে যাওয়া হয় ঠাকুরপুকুর থানায়, তাদেরকে নিয়ে যাওয়া হয় ঠাকুরপুকুর থানায়। আগামী 21শে এপ্রিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি আছে। প্রশাসনের সদর্থক ভূমিকা দেখতে না পাওয়ায় তারা এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা, এমনই দাবি ওই সংগঠনের। ওই কর্মসূচিতে আরজি করের অভয়ার মা বাবাকেও আমন্ত্রণ জানিয়েছেন তারা। তিলোত্তমার মা বাবাকেও কিন্তু এবার আমন্ত্রণ জানানো হয়েছে। নববর্ষের দিন বিকেলে এই চাকরি আর আমাদের মধ্যে 3 জন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে তার বেহালার বাড়িতে উপস্থিত হন, কিন্তু সৌরভ বাড়িতে ছিলেন না, তাই তার সাথে তাদের দেখা হয়নি। এদিকে চাকরিহারারা সেখানে পৌঁছান ঠিকই, কিন্তু সেখানে জানতে পেরে পুলিশ উপস্থিত হয় ঠাকুরপুকুরের মানে ঠাকুরপুকুর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। সৌরভের বাড়ির সামনে থেকে ওই 3 চাকরিহারাদের পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এদের মধ্যে একজন পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে কোমরে পড়ে গিয়ে আঘাত পান। বুঝতে পারছেন, একজন পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে কোমরে কিন্তু আঘাত পেয়েছে। তাকে অপর 2 সহকর্মী পাজাকোলা করে নিয়ে যায় ঠাকুরপুকুর থানার ভিতরে। কিন্তু কেন তারা সৌরভের বাড়িতে গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরে আটক একজন জানিয়েছেন, সমাজের বিশিষ্ট জনদের তাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সকলকে নিয়ে ওই দিন নবান্নে গিয়ে তারা তাদের চাকরি কেন হারালো সেই প্রশ্নের উত্তর জানতে চান সেই সব শিক্ষকরা, যার জন্য বিশেষ যারা বিশিষ্ট মুখ্যমন্ত্রীর সাথে ওখানে কথা বলতে পারবেন, বা যার মনে হচ্ছে যে এই আমাদের অভিযানে সঙ্গে থাকলে আমাদের ভালো হবে, যার জন্য কিন্তু সেই সব শিক্ষকরা তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছেন। কারণ সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি ক্রিকেটার, দুনিয়ার বাইরে বাংলার দাদা হিসাবে তিনি কিন্তু পরিচিত, তাই তারা তাকে তাদের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। সমাজের সকল বিশিষ্টদের সঙ্গে বিভিন্ন রকমের মানুষদের সঙ্গে এই চাকরিহারারা ঐক্য মঞ্চ আন্দোলন সংগঠিত করতে চাইছে। আর এদিকে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু 2 সপ্তাহ সময় চেয়েছিলেন। তিনি যোগ্য চাকরিহারাদের তালিকা আইনত দিক মেনে ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তার সঙ্গে বৈঠকে যোগ দেওয়া চাকরিহারা প্রতিনিধিদের কিন্তু তারপরেও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন চাকরিহারারা। অবশেষে পুলিশের অসহযোগিতা এবং পরিবেশ সঠিক না থাকায় চাকরিহারারা যারা সল্ট লেকের এসএসসি ভবনের সামনে অনশন কর্মসূচি চালাচ্ছিলেন তারা তা প্রত্যাহার করে নেন। চাকরিহারাদের একটি বড় অংশ ধর্মতলার অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন। আবার চাকরিহারাদের একটি অংশ ট্রেনে ও বাসে চেপে দিল্লিতে যন্তর মন্তরে অবস্থানে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন। বুঝতে পারছেন যে ওখানেও কিন্তু ওনারা রওনা দিয়েছেন। দেখা যাক আগামীতে কি হচ্ছে, সবটাই কিন্তু আমাদের সামনে তুলে দেব। তবে এসএসসি নিয়ে
কি হচ্ছে আগামীকাল সবটা জানা যাবে। আর প্রাইমারি নিয়েও কিন্তু খুব বড় তথ্য আমাদের সামনে আসছে। আপনাদেরকে বললাম যে যেভাবে তিলোত্তমার মা বাবা ওনারা আন্দোলন করছিলেন বা মেয়ের জন্য একটা ওনাদের যে প্রতিবাদ, যে মেয়ের জন্য যে জাস্টিস চাওয়ার জন্য যে ওনারা লড়াই করছিলেন, সেই লড়াইয়ে যেভাবে সবাই সঙ্গ দিয়েছিল, এবারও ঠিক সেইভাবে তিলোত্তমার মা বাবাকে আহ্বান জানিয়েছেন যাতে ওনারাও শিক্ষকদের এই আন্দোলনে যোগদান দেন, যাতে ওনারাও মানে একটা প্রতিবাদ বা বলতে পারেন যে এই ঐক্যবদ্ধ আন্দোলন নিয়ে ওনারা নবান্ন অভিযান করবেন। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অফ আমার পাশে থাকবেন বন্ধুরা। প্রতিবেদনটি এখানে শেষ করলাম। টাটা।